This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যেটা বলছিলাম, জামিনের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তারই দলের অনুব্রত মণ্ডলের যে ছবিটা, মানে তার ক্ষেত্রে যা হয়েছে সেটাই সামনে রেখেছিলেন। আবার ওই অনুব্রত মণ্ডলের মতোই তিনি ক্ষমতাশালী হয়ে উঠতে পারেন, এই যুক্তিতেই তার জামিনের আবেদনটা খারিজ হয়েছে। এবার যার কথা বলবো, তিনিও কিন্তু তার ওপর শাস্তির খাড়া নেমে আসার পর সেই পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলদেরই উদাহরণ দিয়েছেন। মানে তৃণমূলের বিচারে তৃণমূলই হচ্ছে মাপকাঠি, তৃণমূলের হৃদয় খুঁড়ে বেদনা জাগাচ্ছে। এক্ষেত্রে সেই বেদনার কারণ রাজন্যা হালদার, যাকে তৃণমূলের ব্লু আইড গার্ল বলেই লোকে চিনত। খুব দ্রুত খ্যাতির শীর্ষে পৌঁছে গেছিলেন তিনি। 21শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বসে গান শোনানোর সুযোগ যিনি পেয়েছিলেন, সেই রাজন্যা বলছেন তার বাড়ির থেকে নোটের পাহাড় তো পাওয়া যায়নি, তার বাড়িতে ইডি সিবিআই তো আসেনি, তাকে ইডি সিবিআই গ্রেফতারও করেনি, তবুও দল তাকে সাসপেন্ড করেছে। নাম করেননি, কিন্তু রাজন্যা তো দেখছি তৃণমূলের সব থেকে দুর্বল জায়গাগুলোতেই আঘাত করে বসে আছেন। দলের বড় বড় নেতারা তারা যেভাবে এই দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ উঠেছে, যেভাবে নেতা মন্ত্রীদের বাড়িতে নিয়মিত সিবিআই হানা দিয়েছে, আর যেভাবে তাদের ডেকে পাঠিয়েছে, যেভাবে সাংসদ থেকে শুরু করে একদম বিধায়ক অবধি, এমনকি কাউন্সিলর স্তর অবধি সবাইকে এই এজেন্সির ভয়ে তটস্থ হয়ে থাকতে হচ্ছে। সেই জায়গাটা তো সব থেকে অস্বস্তির জায়গা, তাই না? সেই জায়গাটায় যদি দলেরই কেউ আঙুল রাখেন, তাহলে ব্যথাটা আরও কত বেড়ে যেতে পারে বলুন তো। সিবিআই আমাকে ডাকেনি, ইডির ঘরে আমি যাইনি, খুন করিনি, ধর্ষণের মতো গর্হিত অপরাধ, নোংরা নিম্নরুচির মানসিকতার পরিচয় আমি দিইনি। আমার আশা করি আমার বাড়িতে টাকা পাওয়া যায় না, তো তারপরে দলের বিরুদ্ধে, দল বিরোধী কোন কাজ আমি সেটা বলতে পারবো না। তবে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের যে শর্ট ফিল্মটি আসছে সেটাই এর সম্পূর্ণ উত্তর, আত্মকথন সেটাই দিয়ে দেবে। একটা কথা ভাবুন, রাজন্যা তিনি তৃণমূলের এই নবপ্রজন্মের প্রতিনিধি। এবার নবপ্রজন্ম তারা কোন চোখে দলকে দেখে, দলের মধ্যে কি কি রয়েছে, তার ফিরিস্তি তো তিনিই শুনিয়ে দিলেন। আর কাউকে, বিশেষ করে বিরোধীদের, আর কিছু বলার প্রয়োজন পড়বে? এবার এটা এতগুলো কিন্তু বলেও, ওনার বক্তব্য তো খুব পরিষ্কার, এই এত গুণধর দলের মধ্যে বহাল তবিয়তে রয়েছে। তাহলে আমি কেন সাসপেন্ড হলাম? সত্যিই তো, তাহলে রাজন্যাকে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করলো কেন? আর শুধু তো রাজন্যা নন, সাসপেন্ড হচ্ছেন প্রান্তিক চক্রবর্তীও। টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুরের সই করা চিঠি বলছে রাজন্যার প্রান্তিক নাকি দল বিরোধী কাজ করেছিলেন। এবার কি দল বিরোধী কাজ করেছেন রাজন্যা? তার বন্ধু প্রান্তিক একটা শর্ট ফিল্ম বানিয়েছেন, যার নাম আগমনী, তিলোত্তমাদের গল্প। মহালয়ার দিন ইউটিউবে এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটার মুক্তি পাওয়ার কথা, সেই সিনেমাটারই পোস্টার কাল রিলিজ করেছে। দেখুন, আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজন্যাদের এই শর্ট ফিল্মটা, তার ওই পোস্টারের মধ্যেই কি তাহলে যাবতীয় জুজু দেখে ফেলল তৃণমূল? কুণাল ঘোষ তার ফেসবুক পোস্টে লিখেছিলেন যে আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটা শর্ট ফিল্মের খবর এসছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। এখানেই শেষ নয়, এরপরেই কুণাল ঘোষ লেখেন যে বা যারা এর সঙ্গে জড়িত, এই শর্ট ফিল্মের সাথে জড়িত, খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে টিএমসিপি নেতৃত্বকে। আচ্ছা, রাজন্যার ওই শর্ট ফিল্মের পোস্টার রিলিজ হয়েছে গতকাল, কিন্তু তারা যে এরকম একটা কাজ করছেন, আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে যে শর্ট ফিল্ম করছেন, এটা তো তৃণমূল নেতৃত্বের অজানা থাকার কথা নয়। তাহলে কি এমন হলো যে কালকেই রাজন্যাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়ার কথাটা তৃণমূলের মাথায় এলো? দেখুন, কারণ তো অনেকগুলো থাকতে হয়। আমরা কয়েকটা সম্ভাব্য কারণ একটু খতিয়ে দেখতে পারি। এক, কালকেই এসএসকেএমে ওই গণকনভেনশন থেকে ঠিক হয়েছে মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ হবে। বেশ কিছু সংগঠন ঠিক করেছে যে মহালয়ায় তিলোত্তমার জন্য বিচারের দাবিতে নতুন করে পদ দখল হবে। তৃণমূল কি মনে করছে উৎসবের আবহেও যখন প্রতিবাদের আগুনটা নিভছে না, তখন তিলোত্তমার স্মৃতি রাজন্যারা আরও উস্কে দিচ্ছেন? এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন। মুখে যতই বলুক, তৃণমূলের কাছে এই তিলোত্তমা নামটা কি একদম শেল হয়ে বুকে বেঁধছে? যখনই নামটা শুনছেন তখনই একদম অস্বস্তিতে ছটফট করে উঠছেন। তিলোত্তমা নামটাই কি লেটেস্ট অস্বস্তি? এটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়। যতই প্রত্যেকে বলুক তিলোত্তমার জন্য সুবিচার চান, আসলে তিলোত্তমার সংক্রান্ত বিষয়গুলো এড়িয়ে চলাটাই কি তাহলে তৃণমূলের জন্য এই মুহূর্তে সঠিক পথ বলে মনে হচ্ছে? যে দল বিরোধী কাজ তো আমি কোনো করিনি। আমি আমার জ্ঞাতার্থে আমি কেন বাকি কেউও বলবে যে আমি কোনো দল বিরোধী কাজ, যেটাকে কোট আনকোট দল বিরোধী কাজ বলে দাগানো যায়, সেটা করিনি বলেই মনে হয়। প্রত্যেকেই তো মলেস্টেশনের শিকার হয়ে থাকি কোনো না কোনো জায়গায়। তো কেউ আপোষ করে নেয়, কেউ প্রতিবাদ করে, কিন্তু আমরা দেখাবো এই শর্ট ফিল্মের মাধ্যমে কেউ আপোষ করবে না, সবাই প্রতিবাদ করবে, আর সেই রাইট সবার আছে। একটা বিষয় তদন্ত চলছে, সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে আরজিকর বা এই তিলোত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে দল অনুমোদন করেনি। এর বিষয়টা বাকিটা তাদের ব্যাপার। ওরা এত ছোট যে ওর কোনো কথার উত্তর আমি দেব না। ওর শর্ট ফিল্মের পাবলিসিটি করানোর জন্য নিজেরাই এসব করিয়েছে কিনা তাও জানি না। এখন চটি চাটতে গিয়ে কে মাথায় চাটি খেয়েছে, এটা কোনো খবর হতে পারে। কি কারণে সাসপেন্ড করলো কেউ কি বুঝতে পারছেন? আরও বেশি বন্দনা করা হয়নি কেন সে কারণেও হতে পারে, অথবা বন্দনাটা একটু যেন অন্যরকম হয়ে গেল, এই সময়তে না অন্য সময় করলে ঠিক ছিল, তাও হতে পারে। মাৎসার দেয় চলছে তৃণমূলের মধ্যে। আর সিপিএমকে পরামর্শ দিলেন কে? মানে তৃণমূলকে যেরকম লোকজন পরামর্শ দিচ্ছেন তাদের দলেরই দল ছাড়তে চাওয়া সাংসদ, সিপিএমকে যিনি পরামর্শ দিলেন এই মুহূর্তে, তিনি কিন্তু সিপিআইএমের কেউ নন। দেখুন, এমন একজন তিনি এই বক্তব্যটা রাখলেন না, এবং এমন একটা প্রসঙ্গটা এমন একটা জায়গায় রাখলেন, সেটা কিন্তু সিপিআইএমের জন্য যথেষ্ট অস্বস্তির বিষয়, আবার স্বস্তির বিষয়ও বটে। এই রকম পরিস্থিতিতে, এই এখন বর্তমান পরিস্থিতিতে বললাম না, যেরকম ওই তিলোত্তমা নামটা ওই তৃণমূলের জন্য একটা চরম অস্বস্তিকর শব্দ হয়ে দাঁড়িয়েছে, সিপিআইএমের জন্য হয়তো আজকে যে ঘটনাটা ঘটলো, আজকে তারা যে পরামর্শটা পেলেন বা বক্তব্যটা তাদের সম্পর্কে রাখা হলো, সেইটা হয়তো তাদের জন্য একই সঙ্গে কোথাও গিয়ে অস্বস্তির, আবার কোথাও গিয়ে একটা সার্টিফিকেটও বটে। হয়তো ভবিষ্যতের কথা ভেবেই এই পরামর্শটা তারা পেলেন। কিন্তু ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় গিয়ে ফের একবার তুলে আনলেন সেই জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার কথাটা। জ্যোতি বসু নিজেই যাকে ঐতিহাসিক ভুল বলেছিলেন। 28 বছর পর জাতীয় রাজনীতিতে সেই প্রসঙ্গ আবার উঠল। দেখুন, সিপিএমের অন্দরের গঠনতন্ত্র আর সিদ্ধান্ত, সেটা নিয়ে মুখ খুললেন ফারুক আবদুল্লাহ। পরিষ্কার বললেন, ওইভাবে যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, সেটা একটা ভুল ছিল, বড় ভুল, এবং সেই ভুলের ফলে ভারতের আজকের এই হাল। যদি তখন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতেন, তাহলে দেশের আজ এইভাবে হাল হতো না। এবার এই কোটা কথাটা তিনি হয়তো তার রাজনৈতিক বাধ্যবাধকতা, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে বলেছেন। কি হতো না হতো সেটা তো পরের কথা, কিন্তু জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়াটা সিপিআইএমকে এখনও যেরকমভাবে বেঁধে, সেরকম তারা হয়তো এইটা প্রচারে অন্তত আনতে পারবেন যে এখনও লোকে এটাই কোথাও গিয়ে আফসোস করে
তাদের নেতা যদি দেশের নেতা হতেন তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতো। मुझे इस जमात से शिकायतें भी बहुत हैं। जब हम बंगाल के वजीर आला को हिंदुस्तान का वजीर आजम बनाना चाहते थे, ज्योति बासु जी को, तब आपकी जमात ने साथ नहीं दिया। उस वक्त ज्योति बासु हिंदुस्तान के वजीर आजम बन जाते तो मैं समझता हूँ हिंदुस्तान का आज का नक्शा नहीं होता जो आज है। প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে দেয়া, ইউপিএ সরকার থেকে সমর্থন তোলা ভুল, সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা ভুল। আজকে জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক, পশ্চিমবঙ্গে শূন্য। এখন সেই পুরনো কথাগুলো তো পুরনো মানুষদের কাছ থেকে শুনতে হবেই। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে দেশের হাল বদলে যেত, ফারুক আবদুল্লাহর দিবাস্বপ্ন হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা জানি ওই প্রধানমন্ত্রিত্বের যে সুযোগ জ্যোতি বসু হারানোর পর তিনি যে কদিন পশ্চিমবঙ্গ শাসন করেছিলেন, পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে কিছু বদল হয়নি এবং একটা পোকা খাওয়া পশ্চিমবঙ্গকে তিনি আমাদের জন্য দিয়ে গেছেন। দেখুন, ভারতের মানচিত্র 1996 সালে যা ছিল আজও তাই আছে। ফারুক আবদুল্লাহ নকশা বলতে সম্ভবত ওই অনুচ্ছেদ 370 ধারা বিলোপের কথা বলতে চেয়েছিলেন। তবে প্রবীণ কাশ্মীরি নেতার আক্ষেপটা অপ্রাসঙ্গিক নয়। সীতারাম ইয়েচুরির স্মরণসভা ইন্ডিয়া ঐক্যের একটা গেট টুগেদারে পরিণত হয়েছিল। পরিস্থিতিও 96-এর মতো। বিজেপিকে রুখতে সব রাজনৈতিক দল এক ছাতার তলায় আসবে কি আসবে না সেটা নিয়েই তো চর্চা চলছে, চেষ্টা চলছে। 96-এ যুক্তফ্রন্ট সরকারে বাংলার শাসক দল সিপিআইএম সরাসরি যোগ দেয়নি। আর আজ সীতারাম ইয়েচুরির স্মরণসভাতেও বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস যোগ দিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সিপিআইএমের সাধারণ সম্পাদকের স্মরণসভায় যোগ দেবে। দেখুন, নর্মাল কোর্সে রাজনৈতিক পরিস্থিতি হিসেবে এটা তো তৈরি হয়নি এখনও, কিন্তু গোটা ব্যাপারটা তারা তো রাজ্যের পরিপ্রেক্ষিতে দেখছিলেন। এটা তো সর্বভারতীয় ক্ষেত্রের ব্যাপার ছিল। এই অনুপস্থিতিকে নিঃসন্দেহে হয়তো ঐতিহাসিক ভুল বলা যাবে না, তবে অন্যত্র ভুলভ্রান্তি হচ্ছে না তো? আমপানের পর চাল আর ত্রিপল চুরির অভিযোগ তুলেছিল বিজেপি। মালদায় তো ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ চোখের সামনে লুট হয়ে গেল। প্রত্যেকবার এটা হয় জানেন, যখন এই ত্রাণ ঠান যায় মুখ্যমন্ত্রীকে শুধু সতর্ক করতে হয়, এমনকি ফেরত দিতে বলতে হয়। এ তো মানে প্রত্যেকবার বৎসর ভরকার এই এক ছবি। আর দেখুন, এবার সচরাচর জিনিসপত্র আসে লোকচক্ষুর অন্তরালে, সেগুলো কেউ কেউ নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এটা চোখের সামনে। মালদায় ফিরহাদ হাকিম নিয়ে গেছিলেন ত্রাণ, সেটা এমনভাবে লুট হলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেল। মানিকচকের ভূতনির 3টে গ্রাম জলের তলায়, কয়েক লক্ষ মানুষ বানভাসী। এবার বানভাসীদের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর অডিও বার্তা শোনালেন ফিরহাদ হাকিম। তাতে দ্রুত ত্রাণ আর উদ্ধার কাজের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে কি দেখলাম আমরা? ট্র্যাক্টর থেকে হরিণ লুটের মতো ত্রাণ ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হলো। তাতে যা হওয়ার তাই হলো। যার গায়ের জোর রয়েছে, কপালের জোর রয়েছে, তিনি ত্রাণ পেলেন। যার শরীরে শক্তি কম, তিনি পৌঁছতেই পারলেন না। আর টানা হেঁচড়ায় কেজি চাল মাটিতে পড়ে নষ্ট হলো। যারা লুট করলেন তারা কিন্তু লুঠেরা নন, তারাও অভুক্ত মানুষ। কিন্তু যারা দিলেন, এইভাবে ত্রাণ ছুঁড়ে দেওয়াটার মধ্যে কি সৌজন্য, সম্মান কোনোটা খুঁজে পাওয়া যায়? একটুখানি মানে এই ভাবনা চিন্তাগুলো অন্যরকম হলে ভালো হতো নাকি? দেখুন, আমাদের করের টাকায় দেওয়া ত্রাণ, সেই ত্রাণ সরকারের উদারতা নয়, করুণাও নয়, কর্তব্য। এইভাবে ত্রাণ নিয়ে রাজ্যের বানভাসী মানুষকে অপমান করার মানে কি? এবং সত্যি কথা বলতে কি, এটা দেখে তো এটাও মনে হতে পারে, ওই বললাম, শোনালাম একটু আগে আপনাদের, একজন বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তিনি বলছেন প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর কথা অগ্রাহ্য করবেন। মুখ্যমন্ত্রী মানে দলনেত্রীও তো বটে। মুখ্যমন্ত্রী তো নিজে তার আগে যখন তার বার্তা ফিরহাদ হাকিম শোনালেন ওখানকার মানুষজনকে, তার মধ্যে দিয়ে তো তাদের মানুষগুলোকে, এই বানভাসী মানুষগুলোর পাশে থাকার জন্য, তাদের সম্পর্কে নিজের যাবতীয় অনুকম্পা, সহমর্মিতা প্রকাশ করার জন্য মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, বলেছেন তাদের জন্য ব্যবস্থা করবেন।
যাতে তারা এই দুর্যোগের সময় কিছুটা সুরাহা পান।